সপ্তাহে দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। 15% শুল্ক কমিয়ে বাংলাদেশের উপর 20% শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের কূটনৈতিক বিজয় বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা কি, এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমি একটু পরিচয় করা যাই। শুরুতেই আমার সঙ্গে আছেন শামা ওবায়দ, সাংগঠনিক সম্পাদক বিএনপি, আছেন ডক্টর আব্দুল আল মামুন, সমাজ রাজনীতি বিশ্লেষক ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে ডক্টর আব্দুল আল মামুন স্যার, আপনার কাছে আসি। আমি বাংলাদেশের উপর শুল্ক 20% নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র, যেটি 35% থেকে 20% হলো। এতে কতটা স্বস্তি ফিরল যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি প্রতিযোগিতায়, কতটা অগ্রযাত্রা বা সেই জায়গাটা নিয়ে একটু যদি বলেন। না, এটা মানে অবশ্যই এটা অন্তত মন্দের ভালো দিক, এবং একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে সে 35% থেকে যায় কিনা, এবং যুক্তরাষ্ট্র তো বিভিন্ন টিম এটার জন্য করে দিয়েছিল। আমাদের একটা টিম দীর্ঘদিন অবস্থান করছিল ইউএসএতে। এটা একটা স্বস্তির যে যে পরিমাণ শুল্ক নির্ধারণ করা হয়েছে, যদিও আগেরটা সহ আবার একই 35% হয়ে যাবে। আর কম্পিটিটিভ একটা জায়গায় আমাদের কিছু অ্যাডভান্টেজ তৈরি হয়েছে, যে ইন্ডিয়া, নেপাল, ভিয়েতনাম, এই দেশগুলোর সঙ্গে যে পরিমাণ নির্ধারিত হয়েছে সেটা একটা কম্পিটিটিভ জায়গায় আমরা গেছি। কিন্তু এখন হচ্ছে যে পুরো সেক্টরের যে রিঅ্যাডজাস্টমেন্ট এবং বায়ারদের যে হায়ার প্রাইসে এখন এটা কিনতে হবে নাকি আমাদের এন্ডে আমরা এটা অ্যাডজাস্ট করবো, সেটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে এটা যদিও প্রকাশ এখন আমরা জানি না কোন এগ্রিমেন্টের ভিত্তিতে হয়েছে, কিন্তু আশঙ্কার জায়গাটা হচ্ছে যে আমরা কি মেনে নিলাম, এবং সে অনুযায়ী আমাদের এখানকার যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেটাকে শেপ আপ করা, গভর্নমেন্টের পলিসি চেঞ্জের কোনো বিষয় আছে কিনা, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। আর দ্বিতীয় যে আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে আপনি আমাদের গার্মেন্টসগুলোর যে লভ্যাংশ, এটা এখন সেখান থেকে আমরা অ্যাডজাস্ট করব নাকি আমরা আবার এটা বাড়ানোর দিকে যাব। এই আরেকটা হচ্ছে যে অলরেডি এক্সিস্টেন্ট যে অর্ডারগুলো আছে তার ক্ষেত্রে কি হবে, বা কখন থেকে এটা কার্যকর হবে, যদিও আপাত দৃষ্টি যতটুকু পড়ে বুঝলাম যে এটা এখন থেকে কার্যকর হবে। আর তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে এটাতে এখনই একটু কেয়ারফুল অ্যাপ্রোচ আমার মনে হয় নেওয়া দরকার। যদিও এটা একটা পার্সেন্টেন্সের বিজয়, কিন্তু পুরো সিস্টেমটি কিন্তু ঢেলে সাজাতে হবে আমাদের এন্ডে, বায়ারের এন্ডে। তারপরে আরেকটা জিনিস ফেস করতে হবে যে যে প্রাইসে আলটিমেটলি ইউএসএ মার্কেট আমাদের প্রোডাক্টটা কিন্তু সেই প্রাইসে আমরা এখন সেই বায়ারদের বিহেভিয়ার কি হবে, এগুলো কিন্তু চ্যালেঞ্জ। আমি খুশি হতাম যে এখানে আরেকটা ডাইরেক্টিভস থাকতো যে এই যে নির্ধারণটা করা হলো, এর ফলে ইন্টারনাল প্রিপারেশনটা কতটুকু গভর্নমেন্ট তৈরি করতে পেরেছে এই এন্ডে, সেটা তৈরি করতে হবে। এবং তারপরে আমি যেটা বললাম, ইউএসএ মার্কেটে ঠিক করতে হবে। চতুর্থ আরেকটি বিষয় যে আমাদের যে বিনিময় বা যার বিনিময় এই শুল্ক ছাড়টা পেলাম, সেই ক্ষেত্রগুলো তো প্রমিস রাখতে হবে আমাদেরকে, যে আমরা কি কি যে পণ্যগুলো ইউএসএ থেকে আমি দেখলাম যে বিমানের অর্ডার ইনক্রিজ করেছে, বা অন্যান্য যে সেক্টরগুলোতে আমরা ইউএসএর প্রোডাক্ট নিব বলছি, সেগুলো কিন্তু ট্রাম্প যেভাবে যাচ্ছে এবং ট্রাম্প প্রশাসনের যে মনোভাব, সেই প্রমিসগুলো যদি আমরা ঠিক না রাখি, তাহলে কিন্তু বলাই হচ্ছে যে এটা আবার ওঠানামা করতে পারে। একটা আনস্টেবল সিচুয়েশন ছিল, সেখান থেকে একটু স্টেবিলিটি আসলো, বাট মাথায় রাখতে হবে যে এটাকে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল মার্কেটে অ্যাডজাস্ট করে এটা একটা স্টেবিলিটি আনা আমার মনে হয় যে একটু সময়ের ব্যাপার, এবং একটা খুব কশাস অ্যাপ্রোচ থাকা উচিত। হ্যাঁ, সাময়িক বিজয় এটা ঠিকই, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে ইউএস মার্কেটে আমরা বড় ধাক্কা না খাই। ধন্যবাদ। আমি শামা ওবায়দ আপনার কাছেও আসি। একটু এই বিষয়ে যদি আপনি মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে কূটনৈতিক বিজয় বলেছেন প্রধান উপদেষ্টা, কতটা স্বস্তি রপ্তানি বাজারে ফিরেছে? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচককেও শুভেচ্ছা জানাই। দেখুন, বাংলাদেশের ইকোনমি ইজ সাফারিং মানে অনেক দিন থেকেই। মানে এখন এই ট্যারিফটা 35 থেকে 20% আসাতে যেটা হলো যে আমরা ভিয়েতনাম, শ্রীলঙ্কা, পাকিস্তান এই দেশগুলোর সাথে অ্যাট পার এখন একটা, ওদেরও 19-20%-এর মতো আছে শুল্ক যেটা ইউএস আরোপ করেছে। ইন্ডিয়া ইজ 25%, সেটা সেই জায়গায় মেবি বাংলাদেশ একটু লেভারেজ পেয়েছে। তো সেখানে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে বেসিক্যালি এই শুল্কটা শুধু আরএমজি সেক্টর না, শুধু গার্মেন্টস না, অনেক
আরও অনেক সেক্টরকে ইনভলভ করে, তাদের আমাদের এই বিভিন্ন ইন্ডাস্ট্রি, আমাদের এদের এই ইন্ডাস্ট্রিগুলোর উপরে যেসব ছোট ছোট ব্যবসা ডিপেন্ডেন্ট সবাই কিন্তু এফেক্টেড হয় আলটিমেটলি। তো সেই দিক থেকে বিচার করলে আমার মনে হয় এই সরকারের উচিত যতদিন তারা আছেন নির্বাচনের আগে যে বাংলাদেশের অর্থনীতিটাকে সচল এবং স্বাবলম্বী রাখতে হলে এবং অর্থনীতি ঠিক করতে হলে বাংলাদেশের ব্যাংকিং আপনার ব্যবসায়ীদের যারা স্টেক হোল্ডার যারা আছে যারা তাদের সাথে সবসময় একটা শক্ত কমিউনিকেশন রাখতে হবে। কারণ এখানেও কিন্তু যখন এই নেগোসিয়েশনটা চলছিল তখন ব্যবসায়ী মহলের সাথেও কিন্তু আমাদের আলোচনা হয়েছিল, তখন তারা বলছিল যে তাদের সাথে ইনিশিয়ালি ওরকম কোনো যোগাযোগ ছিল না নেগোসিয়েশন টিমের। তো সেই ক্ষেত্রে অবশ্যই আগামী দিনে অর্থনীতিতে আপনার বিজেএমই বলেন, এফবিসিসিআই বলেন বা যারা স্টেক হোল্ডার্স আছে বা বিভিন্ন সেক্টরে তাদের সাথে কিন্তু অবশ্যই একটা স্ট্রং যোগাযোগ রেখে এই সরকারের চলতে হবে। না হলে আমাদের এমনিতে ষড়যন্ত্র চলছে লেবার মার্কেটে, লেবার সেক্টরে আমাদের একটা ষড়যন্ত্র আছে বিভিন্ন জায়গায়। গার্মেন্টসে আমরা 5ই আগস্টের পরবর্তী সময় দেখেছি যে বিভিন্ন ফ্যাক্টরিতে মানে অশান্তি তৈরি করার চেষ্টা করা হয়েছে, বিভিন্ন মহল অশান্তি তৈরি করার চেষ্টা করেছে। তো সেই জায়গায় কিন্তু সরকারকে এবং সকল যারা এটার সাথে জড়িত প্রশাসনকে, অ্যাডমিনিস্ট্রেশনকে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে। ধন্যবাদ। আমি একটু আবারও যেতে চাই ডক্টর আব্দুল্লাহ মামুন স্যার, আপনার কাছে আসি যে জুলাই সনদে যুক্ত করা হয়েছে উচ্চ কক্ষে পিআর, জামাত এনসিপি বলছে যে তারা আইনি ভিত্তি চায়, নাহলে তারা স্বাক্ষর করবে না। আসলে নতুন করে কোনো সংকট দেখছেন কিনা? না, প্রথম হচ্ছে যে উচ্চকক্ষে যে পিআরটার কথা বলা হচ্ছে, এখানে প্রধান যে দলটি এখন তাদেরও তো এক ধরনের ক্লিয়ারেন্স পুরো হয়েছে বলে আমার মনে হয় না, সেটা একটা প্রেক্ষাপট। আবার এই প্রথম দেখলাম যে সরাসরি একটা বিষয়ে ঘোষণা দিয়ে দিল যখন দলগুলোর মধ্যে পুরো ঐক্যমত তৈরি হয়নি। এটা আর একটা নতুন ডাইমেনশন, এটা যেন আমরা ভুলে না যাই। আমার মনে হয় যে ওটা একটু আন্ডারলাইন করা দরকার। এরপরে কিন্তু আবার আসলো যে না, আমরা এটা আইনি কাঠামোর মধ্যে আনতে হবে। তাহলে দুটো দিক, একটা হচ্ছে বিএনপি ফাইনালি এটাকে কিভাবে নেবে, আর দ্বিতীয় হচ্ছে যে এই দুটো দল যখন আইনি কাঠামো বলছে তাহলে কি সংবিধানের মধ্যে পরবর্তীতে সংযোজনের কথা বলছে, নাকি এই মুহূর্তে তো আইনি কাঠামোর মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই। আর তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে সরকার পিআর পদ্ধতিতে যে ঘোষণাটা দিল উচ্চকক্ষে, সেখানে সবগুলো ডাইমেনশন ওয়েল কনসাল্টেড কিনা সেটা একটা বড় প্রশ্ন থেকে যাবে। যদিও উচ্চকক্ষকে প্রথম কথা হচ্ছে প্রথম যেহেতু উচ্চকক্ষ গঠন হচ্ছে সেটাকে পিআর এর মধ্যে নিয়ে যাওয়াটা একটা কালচার শক বলে আমি মনে করি। এটা বড় একটা ইস্যু। এটা উচিত ছিল যে তাদেরও ভাবা উচিত ছিল যে এটা আস্তে ধীরে দেখে প্রথমে এটা ফার্স্ট পাস দি পোল, অর্থাৎ যারা আসন বেশি পাচ্ছে সেইভাবে করা, আর পরবর্তীতে এই ধরনের প্রক্রিয়া যাওয়া। আমি কয়েকটা ছোট্ট উদাহরণ আপনাকে দেই যে পিআর এর 4টা দেশের উদাহরণ আপনাকে দেই আমি। যেমন ধরেন যে ইটালি ওয়ান অফ দি কান্ট্রি যেখানে খুব সাকসেসফুল পিআর এর স্টোরি আমরা শুনি, কিন্তু মাথায় রাখতে হবে আপনি যদি দেখেন ডেটা যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে 90 সাল পর্যন্ত দেখা গেছে এমনও হয়েছে প্রতি বছর সরকার পরিবর্তন হচ্ছে। আমরা সেদিকে যাইনি, আমি জাস্ট উচ্চকক্ষ কি হতে পারে তার একটা সিনারিও ড্র করার চেষ্টা করছি। আবার বেলজিয়ামে আমরা যদি দেখি 2010-11 সালে একটা লম্বা সময় প্রায় 2 বছরের মধ্যে প্রায় 550 দিন বা এরকম কিন্তু একটা সরকার বিহীন, অর্থাৎ কোনো রকম একটা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব নিতে হয়েছিল। ইসরায়েলের একটা ঘটনা খুব দুঃখজনক, যদিও এবারে এখানে খুব দ্রুত পিআর পদ্ধতির কারণে সরকার পরিবর্তন হয়। এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে যে ছোট ছোট দলগুলো যেহেতু সরকার গঠনে এক ধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাদের যে এজেন্ডা, এবারও যখন হামলা করা হলো গাজাতে, তখন বলা হচ্ছিল যে ছোট দলগুলোর এক ধরনের যে চাহিদা বা ছোট দলগুলোর যে দাবি সেটাকে রেসপেক্ট করতে গিয়ে একটা হত্যাযজ্ঞ চালানো হচ্ছে এখন ফিলিস্তিনে। কাছের একটা দেশের উদাহরণ আপনাকে দেই যেখানে মিক্সড পদ্ধতি, নেপালের কথা একটু আপনাকে বলি যে নেপালে 2008 সালে যখন পিআর পদ্ধতি চালু করা হলো, তারপর কিন্তু আমরা দেখছি যে একটা ইনস্টেবিলিটি কন্টিনিউ করছে নেপালের গভর্নেন্সের ক্ষেত্রে। এখন আসি যে এই ধরনের একটা অবস্থায় যদি আপনি উচ্চকক্ষে যান তাহলে সেখানে যাদেরকে যুক্ত করা হবে পিআর এর কারণে, যদি যে দলটি বেশি আসন পেয়ে নিম্নকক্ষে সরকার গঠন করবে বা যারাই সরকারের লেজিসলেচারের ভূমিকা পালন করবে, তখন এই যে উচ্চকক্ষ আপনি নতুন গঠন করলেন
এই কালচারটা আমাদের এখানে নেই। আবার আপনি যদি সেখানে পিয়ার স্টার্ট করেন শুরুতেই, তাহলে একটা রাজনৈতিক সংস্কৃতির অনুপস্থিতি। 2 নম্বর হচ্ছে আপনার নিম্নকক্ষে যে ব্যালেন্স, আবার উচ্চকক্ষে যে ইমব্যালেন্স, এটাকে কিভাবে অ্যাডজাস্ট করা হবে এর কোনো কিন্তু আমি জানি না ফাইনালি এটা কি হবে, ড্রাফটটা আসবে বা কোন পদ্ধতিতে যাবে বা আদৌ আমরা যাবো কিনা, সেটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে। আর এটা দেখেন যে হ্যাঁ, কয়েকটা বিলের ক্ষেত্রে তো ছাড় দেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু আপনি যাদের ইনপুট নিয়ে একটা এক্সপার্টিজ ইনপুট নেওয়ার জন্য তো আপনার উচ্চকক্ষের অবতারণা, উচ্চকক্ষের ধারণাটা। তো আমাদের দেশে যে সংস্কৃতি, যাতে যাদেরকে আপনি নিবেন আদৌ যখন এরকম বিভাজিত হবে দল ভিত্তিক উচ্চকক্ষে, তখন কতটুকু ইনপুট দেওয়া সম্ভব হবে, যেটা আমি কোড আনকোড বলার চেষ্টা করছি যে হয়তো ইন্টেন্স ডিবেট হবে, শব্দটা ঝগড়া না বলে আমি খুব ভদ্র ভাষায় বলছি। বাট তাহলে আপনি উচ্চকক্ষ সবসময় এমন হতে হয় যেটা আপনার সিগনিফিকেন্ট পলিসি কন্ট্রিবিউশন করে। উচ্চকক্ষে এমন হতে হয় যেটা আপনাকে প্রিন্সিপাল গাইডলাইন প্রোভাইড করে। উচ্চকক্ষে এমন হতে হয় যে নিম্নকক্ষের যে ডাইরেকশন বা ফ্লোজ, সেটাকে আপনাকে চিহ্নিত করতে সাহায্য করবে। কিন্তু আপনি যদি উচ্চকক্ষে একটা ক্যাওয়েটিক সিচুয়েশন থাকে, এবং আবার এটা নতুন, আবার আমরা 17 বছর একটা গণতন্ত্রহীন অবস্থার পরে একটা গণতান্ত্রিক প্রত্যাবর্তনের আশা করছি, তখন আবার এটা একটা বোঝা না হয়ে দাঁড়ায়। আমি এটা কিন্তু আই রিয়েলি লাইক টু ড্র সিরিয়াস অ্যাটেনশন অফ দি অডিয়েন্স অ্যান্ড ইউ, যে আপনি একটা গণতান্ত্রিক উত্তরণের মাধ্যমে স্টেবিলিটি চাচ্ছেন, অথচ আপনি এমন একটা উচ্চকক্ষ করে রাখলেন যেটা সামলাতে হয়তোবা সময় দিতে হচ্ছে, যে সামলাতে পদে পদে বাধা তৈরি হচ্ছে। তাহলে কিন্তু শুধু আইন প্রণয়ন না, ওভারঅল পলিটিক্যাল স্টেবিলিটিতে কিন্তু সেটা ভূমিকা রাখবে। এজন্যই আমরা কিন্তু প্রথম দিন থেকে সবসময় বলছিলাম, যখন পিয়ারের আলোচনাটা আসে, যে পিয়ার পদ্ধতি 2 মাস 1 মাসের আলোচনায় কখনোই ইন্ট্রোডিউস করার কালচার পৃথিবীর কোথাও নেই। এটা দীর্ঘ সময়ের আলোচনা, দীর্ঘ সময়ের একটা সংস্কৃতির বিবর্তন। আপনি ইভিএম আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছিলেন, সেটা কিন্তু আমরা পারিনি, নানান মত নানান পথ। আপনি এখানে আপনি নতুন করে যখন একটা সরকার গঠন হবে, তাদেরকে আবার আপনি চাপিয়ে দিবেন বা সেখানে নতুন একটা সিস্টেম চালু করছেন, আপনি একসঙ্গে কিন্তু 2টো লাভ দিচ্ছেন। আপনি 1 নাম্বার লাভ দিচ্ছেন, আপনি উচ্চকক্ষের সংস্কৃতি যাচ্ছেন, 2 নাম্বার আপনি আবার সেখানে একটা পিয়ার পদ্ধতি চালু করছেন। এই জায়গায় একটা কশাস অ্যাপ্রোচ দরকার ছিল। আমার মতে ভালো হতো যে প্রথম উচ্চকক্ষের যে ধারণা, যেটা সবগুলো দলের মধ্যে সবাই একমত, এবং এটা আমার যতদূর মনে পড়ে যে ফর্মালি 31 দফাতে বিএনপি প্রথম ইনক্লুড করেছিল। সো সেটাতে যদি থেকে সেখানে থিতু হয়ে আপনি তারপরে পদ্ধতিগত দিকটাতে যেতেন, তাহলে কিন্তু সুবিধা হতো। নাহলে কিন্তু একসঙ্গে 2টো কালচারাল চেঞ্জ, পলিটিক্যাল কালচারাল চেঞ্জ আপনি যাচ্ছেন। আমি অবশ্যই এটা একজন পলিটিক্যাল সোশিওলজির স্টুডেন্ট হিসেবে মনে করি ইট উইল বি এ সিগনিফিকেন্ট থ্রেট টু দি নিউ গভর্নমেন্ট। আর একটা জিনিস আমরা ভুলে না যাই, আপনি কোন একটা দেশের দায়িত্ব নিচ্ছেন যখন সরকার গঠন করবেন, দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, সেটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হোক, আর্থিক প্রতিষ্ঠান হোক, এবং সিরিয়াসলি সমাজে এক ধরনের অস্থিতিশীলতা আছে, মব তৈরি হয়েছে, নানান মানুষ মনে করছে মাসল পাওয়ার ডেমনস্ট্রেশনের একটা ইস্যু আছে। তো সেখানে আপনার কিন্তু এই নির্বাচনের পরে সামাজিক স্থিতিশীলতা, সেটা ধরে নিয়ে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে কিন্তু এটা বড় জিনিস তাদেরকে ডিল করতে হবে পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল এই ক্ষেত্রে। এবং তারপরে যদি আপনি আবার এরকম একটা জায়গা তৈরি করেন যেটা আপনি মোটামুটি নিশ্চিত যে সবসময় একটা সমস্যা তৈরি হবে, তাহলে কিন্তু সরকার পরিচালনায় এটা একটা আপদ ডেকে আনবে। আমি আসবো আপনার কাছে। আমি একটু 2 মিনিটের জন্য যেতে চাই শামাবাদ আপনার কাছে। জুলাই সনদ নিয়ে কেউ বলছে তাদের মতো করে না হলে স্বাক্ষর করবে না, এক্ষেত্রে অনিশ্চয়তা কি দেখেন? কিসের? তারা জুলাই সনদ নিয়ে যারা জুলাই সনদ অবতারণা করেছে এই সাবজেক্টের, তারাই আবার এটা বিরোধিতা করছে। তারা জানে, তারা জবাব দিবে। এখন আমার তো ক্লিয়ার কথা, এখন জুলাই 1971 সাল যেভাবে কুক্ষিগত করেছিল আওয়ামী লীগ, হাসিনা, জুলাই আগস্টে যা হয়েছে, এটা জুলাই আগস্টে শুধু একজন বা একটা গোষ্ঠী করে নাই, এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সকল রাজনৈতিক দল, মত, সাধারণ জনগণ, স্টুডেন্টরা, স্টুডেন্টদের গার্জিয়ানরা সবাই মাঠে, কৃষক শ্রমিক সব মাঠে নেমে এসেছিল, রিক্সাওয়ালারা পর্যন্ত মাঠে নেমে এসেছিল, রাস্তায় নেমে এসেছিল। তো এখন জুলাই সনদ যখন হবে, তখন এটা সকল
পক্ষের, সকল গোত্রের, সকল গোষ্ঠীর, সকল রাজনৈতিক দল মতের একটা ওখানে একটা ইয়ে থাকতে হবে, ওদের রিপ্রেজেন্টেশন থাকতে হবে এবং এটা ইনক্লুসিভ হতে হবে। জুলাই আপনার 1971 সালে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ চেয়েছিল কুক্ষিগত করতে, চেতনা বিক্রি করতে, এবং সেটাই যদি আবার আমরা 24কে ঘিরে দেখি যে 24শে জুলাই এটা কেউ কুক্ষিগত করতে চাচ্ছে, কেউ ক্রেডিট নিতে চাচ্ছে। দেখেন বিএনপি সবসময় বলে এসছে যে যখন ফ্যাসিবাদের পতন হলো, যখন গণতান্ত্রিক পথে আমরা হাঁটার চেষ্টা করছি, সকলে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করছি, তখন জুলাই সনদ বা এরকম আরও কিছু ইস্যু সামনে এনে একটা বিভাজন তৈরি করা রাজনীতিতে বা আমাদের যেখানে আমাদের এখন ঐক্যটা সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা কতটুকু সমীচীন হচ্ছে সেটাও কিন্তু আমাদের ভেবে দেখা দরকার। জুলাই সনদে বিএনপি কি চায় সেটা বিএনপি কয়েক মাস আগে এটা লিখিতভাবে কমিশনকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। এখন এটা যারা এটা নিয়ে এই যে আপনারা আলাপ করছিলেন না, উচ্চকক্ষ পিআর, তারপরে আপনার আইনগত এখানে কাঠামো থাকতে হবে, জুলাই সনদ, এগুলা হচ্ছে নির্বাচন বিলম্বিত করার একটা এক্সকিউজ। এবং জামাত আর এনসিপি কি চায় তারা নিজেরা জানে নাকি আমার সন্দেহ হচ্ছে। এনসিপি প্রতিদিনই কমিশনে যাচ্ছে, বসতেছে। জামাতে ইসলামী না হয় একটা পুরনো দল, তাদের কিছু অভিজ্ঞতা তাদের আছে, হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে। যেই দলের বয়স 1 মাসও না, যে অলরেডি তাদের কর্মীরা কমিটিতে নিয়েছে, তারা বিভিন্ন জায়গায় পদত্যাগ করছে। আমার শরীয়তপুরে দেখলাম যে 2 জন পদত্যাগ করেছে। ওদের তো আবার সবকিছু ফেসবুকে হয়, পদত্যাগও ফেসবুকে করে, নতুন কমিটিও বানায় ফেসবুকে, সবই ফেসবুকে হয়। তখন ফেসবুক একদিন যদি না থাকে, ধরেন বাংলাদেশে ফেসবুক নাই, তখন এইসব দলের কি হবে সেটাও ভেবে দেখার দরকার। তাহলে ওদের লোকজন পদত্যাগ করছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন লোকজন আপনার বৈষম্য বিরোধী যারা কমিটি বা এনসিপি থেকে সরে গিয়ে, যেমন আরেকটা মেয়ে উমামা, খুবই আমরা দেখেছি গত বছর ভেরি ভোকাল, একেবারে ফোরফ্রন্টে ছিল, কেন সে হঠাৎ করে পদত্যাগ করলো, এবং এনসিপি একটা মানি মেকিং কি বলে একটা এই জুলাই অগাস্টের যে অভ্যুত্থান, যেখানে সকলের চাওয়া পাওয়ার একটা 15-16 বছরের যে স্ট্রাগল, যে যুদ্ধ, যে অত্যাচার, যে অনাচার, যেটা জুলাই অগাস্টে একটা রূপ পেয়েছে, একটা সেইটাকে ও বলছে, কষ্টের সাথে বলছে যে মানি মেকিং মেশিন হিসেবে ব্যবহার করছে কিছু এনসিপির কিছু নেতারা। তো সেইখানে যেখানে যেই দলটার বয়স এত মানে একটা নবীন একটা দল, সেই এবং ইয়াং জেনারেশন, জেনজি যাকে আমরা বলি, যাদের কাছ থেকে দেশের মানুষের এত এক্সপেকটেশন, তাদের কাছ থেকে যখন এই ধরনের কিছু মানুষ পায়, সেটা কিন্তু অনেক দুঃখজনক। আমরা এনসিপি যখন তৈরি হয়েছিল তখন কিন্তু আমরা অনেক আশাবাদী ছিলাম, যে আমরা সবসময় বলতাম যে ইয়াং জেনারেশন পলিটিক্স পছন্দ করে না, রাজনীতি তারা রাজনীতি বিমুখ হয়ে যাচ্ছে। বাট এইটা কিন্তু আমাদেরকে আশা দেখেছিল, নতুন দল করেছে ইয়াং স্টুডেন্টরা, তারা ভালো কিছু করবে। কিন্তু তাদের পিএসরাই যখন ইভেন শুনলাম যে নাহিদের পিএসও নাকি কত কোটি টাকার দুর্নীতিতে জড়িত। এখন এরা তো এই জিনিসগুলো তো আমরা আওয়ামী লীগকে গালি দিচ্ছি, আওয়ামী লীগকে গালি দিয়েছি তাদের হাজার কোটি টাকার দুর্নীতির জন্য। এখন তারা তো 1-2 মাসে যদি অবস্থা হয়, তাহলে ভবিষ্যতে তো আমরা শঙ্কিত যে আমরা তো এই ধরনের গণতান্ত্রিক পরিবেশ আমরা দেখতে চাই না। সুতরাং তারা যাদের কোনো খুঁটি নাই, খুঁটির জোর নাই, তারাই এখন এই বিভিন্ন কথা বলে কালক্ষেপণ করার চেষ্টা করছে। বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক, সপ্তাহের দেশে একটু ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি শামাবাদ। আপনার কথা শুনছিলাম যে আইনি ভিত্তির কথা বলছেন জামাত এবং এনসিপি, কিভাবে সেটি আসলে সম্ভব? ওনাদের শুনেন, মজার কথা শুনো, ওনারা দ্বিমুখী কথা বলে। ওনাদের দ্বিমুখী কথাটা কিরকম? ওনারাই নির্বাচন চায়, ওনারা নির্বাচন কমিশনের কাছে যায়, ওনারা কমিশনে বসে, ওনারা সংস্কার চায়। সব আশ্চর্যজনক হচ্ছে যে হাসিনা যখন ছিল আওয়ামী লীগের সময়, বিএনপি ছাড়া কেউ সংস্কারের কথা বলে নাই। কোনো দলের মুখে শুনছেন যে কি সংস্কার, সংবিধানে কি সংস্কার, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, এগুলো কি সংস্কার প্রয়োজন, কোনো দলের মুখে শুনছে? শুধু বিএনপি সংস্কার দিয়েছে 27 দফা, তারপর যেটা 31 দফা হয়েছে, এবং সেটা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। এখন ওনারা ইলেকশন চায়, কিন্তু ওনারাতে নির্বাচন কমিশনের উপরে ওনাদের ভরসা আছে। প্রধান উপদেষ্টা
প্রফেসর ইউনূস সাহেবের উপরে ওনাদের ভরসা আছে যে একটা সুষ্ঠু নির্বাচন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিবে বাংলাদেশে। তো এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, নির্বাচন কমিশনের যদি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে একটা পার্লামেন্ট আসে, যে পার্লামেন্টটা আমরা চাচ্ছি যে জবাবদিহিমূলক পার্লামেন্ট, সেই পার্লামেন্টের উপরে তাদের কোনো সংসদের উপরে এই এনসিপি জামাত আলাদের কোনো ভরসা নাই। কারণ ওই সংসদে, কারণ আমরা বিএনপি বারবার কি বলতেছে যে যেখানে যেসব অনেকগুলা পয়েন্টে তো একমত হয়েছে, কারণ এতগুলা রাজনৈতিক দল এবং মত একমত হওয়াটাও কিন্তু একটা, যেখানে রাজনৈতিক দলের একসাথে বসারই কোনো কালচার ছিল না আগে, সেই কালচারটা ভেঙে দিয়ে প্রতিদিন বিভিন্ন দল একসাথে বসছে, বাতানুবাদ হচ্ছে, আর্গুমেন্ট হচ্ছে, তারপরে কিন্তু অনেকগুলো পয়েন্টে একমত তারা হয়েছে। যেগুলোতে হয়েছে সেগুলো ইমপ্লিমেন্ট করে, বাকি যেগুলো হয়নি সেগুলো নিয়ে জনগণের কাছে যাবে, সেই ম্যান্ডেট নিয়ে, সেই তাদের স্ব ম্যান্ডেট নিয়ে জনগণের কাছে যাবে। জনগণ গ্রহণ করলে তারা পার্লামেন্টে এসে সেটা ইমপ্লিমেন্ট করবে। সোজা কথা, ওই যেই সংসদটা আসবে এই নির্বাচন কমিশনের মাধ্যমে, যে নির্বাচন কমিশনের উপর তাদের 100% আস্থা আছে, সেই সংসদের উপর তাদের আস্থা আছে। তারা কি ভয় পাচ্ছে যে তারা সংসদে আসতে পারবে না? তো তাদের ভয়টা কিসের? আমাদের সবকিছু যদি আপনি এখন করেন, এই সরকারের কতটুকু ইয়েটা আছে, ম্যান্ডেট আছে যে এত কিছু তাদের ইমপ্লিমেন্ট করবে, কখন ইমপ্লিমেন্ট করবে? প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে তারা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আগাতে চায়। দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখেন, ষড়যন্ত্র দেখেন। দুঃখজনক যে বাংলাদেশের সেনাবাহিনী, অফকোর্স আমরা সেনাবাহিনীর উপর আমাদের 100% আস্থা আছে। সেনাবাহিনী, বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে সেনাবাহিনী সবসময় এগিয়ে এসছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য, দেশের জনগণের স্বার্থে, জনগণকে রক্ষার জন্য। সেই একজন কর্মকর্তা আমরা দেখলাম যে কোথায় কি একটা ট্রেনিং হচ্ছে, আওয়ামী লীগের লোকজনকে ট্রেনিং করছে, সেখানে আবার আপনার ডিজিটালি যুক্ত হচ্ছে আওয়ামী লীগের লোকজন, সাবেক সব দোসররা যারা এই গুম, খুন, হত্যা, যারা গুলির অর্ডার দিয়েছে তারাও যুক্ত হচ্ছে। এই ষড়যন্ত্রগুলো তো চলমান। এই ষড়যন্ত্রগুলো চলমান কখন? যখন একটি ইন্টারিম গভর্নমেন্ট আছে। আমরা বারবার করে বলে আসছি যে এই 1 বছরেও হাসিনার দোসরদেরকে এই সরকার বিদায় করতে বা ছাঁটাই করতে পারে নাই, বা শনাক্ত করতে পারে নাই। আপনি চিন্তা করে দেখেন যে 5ই অগস্টের আগে 2 মাস যারা একেবারে রাস্তায় থেকে গুলির অর্ডার দিয়েছে, বা যারা এটা প্ল্যান করেছে, যারা প্রতিদিন বক্তব্য দিয়েছে আওয়ামী লীগের লোকজন, তারা কয়জন অ্যারেস্ট হয়েছে? কেউ তো অ্যারেস্ট হয় নাই, সবাই তো পালিয়ে গেছে, সবাই পালিয়ে আছে। তো এখন আমাদের কথা হচ্ছে যে এখনো আমরা মনে করি যে বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন জায়গায়, ব্যুরোক্রেসির বিভিন্ন জায়গায় এখনো আওয়ামী লীগের লোকজন রয়ে গেছে, নাহলে এই ধরনের ষড়যন্ত্রমূলক কাজকর্ম কিভাবে হচ্ছে? এবং আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে এখন, সেই গোয়েন্দা সংস্থা এগুলো ডিটেক্ট করতে পারছে না কেন? আপনি বলছেন যে তার মানে এখন এই অবস্থায় যখন দেশি বিদেশি ষড়যন্ত্র এত মানে যেভাবে কিভাবে গণতন্ত্র ব্যাহত হয়, কিভাবে দেশে একটা অস্থিতিশীল অবস্থা হয়, সেটার প্রক্রিয়া অনেকেই করার চেষ্টা করছে। সেখানে যদি আমরা একটি সুষ্ঠু গণতান্ত্রিক পথে না হাঁটতে পারি শিগগিরই, তাহলে তো দেশ আরো বিপদে নিমজ্জিত হবে। আপনি বলছেন যে নির্বাচন পেছানোর কৌশল, জুলাই সনদ নিয়ে যে অনিশ্চয়তা, কেন সেটি নির্বাচন পেছালে আসলে লাভ? কারণ এটা নিয়ে যদি তারা একটি বিতর্ক তৈরি করতে পারে, রাজনৈতিক মহলে একটা বিভাজন তৈরি করতে পারে, আমাদের 5ই অগস্ট পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্যটা ছিল সেই ঐক্যটা ভাঙতে পারে, তাহলে আমি মনে করি জুলাই সনদ নিয়ে যত বেশি আমরা দ্বিমত পোষণ করব, বা যত বেশি নিজেদের মধ্যে আমরা মানে বাতানুবাদে জড়াবো, তত বেশি আমরা শেখ হাসিনা এবং তার দোসরদেরকে সুযোগ করে দিব, আওয়ামী লীগকে সুযোগ করে দিব ষড়যন্ত্র করার। সেটা কোনোভাবেই করা উচিত হবে না। ধন্যবাদ। আমি ডক্টর আব্দুল মামুন স্যার আপনার কাছে আসি যে আইনি ভিত্তির বাস্তবতা কতটা আছে জুলাই সনদ নিয়ে, এবং সামাবাদ বলছেন যে নির্বাচন পেছানোর কৌশল, জুলাই সনদ নিয়ে যে বিতর্ক বা অনিশ্চয়তা, আপনি কি তাই মনে করেন? আমি একটু আগে তো বললাম যে এই মুহূর্তে জুলাই সনদকে আপনি আইনগত ভিত্তি কিভাবে দাঁড় করাবেন, এটা তো আমি কোনো ফর্মুলা খুঁজে পাচ্ছি না। আর দ্বিতীয় হচ্ছে যে তারা বলছে যে অধ্যাদেশ জারি কিংবা গণভোটের মাধ্যমে। না, অধ্যাদেশ কি কনস্টিটিউশনের আপনি রিফর্ম কি আপনি এটা অধ্যাদেশ জারি করে হয়? যেটা আলটিমেটলি ঠিক আছে, আপনি অধ্যাদেশ এটা জারি করলেন, এটাকে রেটিফাই করতে হবে না? আবার আপা যেটা বলে যে একটা দলের তো একটা রাজনৈতিক আদর্শ, তাদের কর্মসূচি থাকে, সে তো সেই দলটি যখন ক্ষমতায় যাবে
তাদের সেই আদর্শ এবং কর্মসূচি বাস্তবায়ন করতে চাইবে। ধরে নিলাম যে বিএনপি যদি ক্ষমতায় যায়, তারা তো এনসিপি বা জামাতের আদর্শ বা কর্মসূচি বাস্তবায়ন করবে না। তাদের যে জাতীয়তাবাদী আদর্শ, তাদের যে 31 দফা বা 31 দফাকে ভেঙে তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো হবে সেগুলোকে বাস্তবায়ন করতে চাইবে। এবং সেক্ষেত্রে আপনার যখনই এগুলোতে কোনো বাধা সৃষ্টি হবে, সেই ধরনের জিনিস বা অবস্টিকেল যদি তৈরি করে তারা মনে করে বা ভবিষ্যতে এরকম সমস্যা তৈরি করতে পারে, যে কথাটা উনি বললেন যে সরকার পরিচালনার যে অভিজ্ঞতা দরকার হয়, অন্য দলগুলো এই মুহূর্তে অ্যাক্টিভ, তাদের তো সেটি নেই, বিএনপির এটি আছে। এই জায়গাটায় যদি প্রজ্ঞার পরিচয় দিতে হবে অন্য দলগুলোকে, যে সরকার পরিচালনায় বিএনপি এগিয়ে আছে, তাদেরকে সাপোর্ট করতে হবে। তা না করে যদি এই ধরনের ইস্যু আনা হয়, তাহলে সেটি দুঃখজনক। দ্বিতীয় আরেকটি কথা বলি, যে একটু আগে আপনারা আলোচনা করছিলেন যে কেন নির্বাচন পেছাতে চায় বা নির্বাচন পেছানোর ইচ্ছে কিনা। অ্যাপারেন্টলি অন্তত একটি রাজনৈতিক দলের ক্ষেত্রে স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থায় তারা আছে, এবং নির্বাচন যখন হয়ে যাবে নিশ্চিতভাবে সেই অবস্থানটি তারা হারাবে। এবং এই যে অবস্থানটির কথা আমি বললাম, সেটা প্রশাসনে, সেটা মিডিয়াতে, সব জায়গায় তারা তৈরি করতে পেরেছে। নিশ্চয়ই তারা এই অবস্থানটি কোনোভাবে হারাতে চাইবে না। এটা মেজর পয়েন্টটা আমরা যেন মিস না করি। সেটি কি কোন দল? সেটি অবশ্যই জামাত ইসলামী সবচেয়ে ভালো অবস্থায় জামাত ইসলামী আছে। এক্ষেত্রে দ্বিতীয় পয়েন্টই হচ্ছে যে আরেকটি দল যারা এই আন্দোলনে, যদিও বিএনপি আন্দোলনটা দীর্ঘদিন থেকে করছিল, শেষ মুহূর্তে একটা শক্তি হিসেবে যোগ দিয়ে শেষ লাইনটা ক্রস করছে, আমি তাদের অবদানকে কোনোভাবে ছোট করে দেখছি না, এরা আমারই স্টুডেন্ট, বাট তারাও কিন্তু এক ধরনের কমফোর্টেবল অবস্থায় আছে এবং দল গোছানোরও একটা সুযোগ তারা মনে করে পেতে পারে। তো সবকিছু মিলে নির্বাচন দেরি হলে বিএনপির লস, জাতির ক্ষতি, কিন্তু এরা একটু সময় পাবে বা জামাত যে অবস্থায় আছে সেই কমফোর্টটা নষ্ট হতে পারে। আমি আপনার ছোট্ট একটা ডেটা আমি দেই, যে সম্প্রতি একটা গবেষণা ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ থেকে আমরা করেছি। সেক্ষেত্রে 26টা দেশ নিয়ে আমরা কাজ করছিলাম, এবং এখানে দেখা যাচ্ছে যে 16টি দেশ যারা দ্রুত নির্বাচনের দিকে গেছে, যেগুলোর গড় যদি করি আমরা 16টা, তাহলে 10 মাস 3 সপ্তাহ হয়। আর স্পেসিফিক বয়স ধরে বিভিন্নগুলো, এক মাস থেকে সর্বোচ্চ 1 বছর 7 মাস, তারা কিন্তু দ্রুত গণতন্ত্র উত্তরণে গেছে এবং যে সংস্কারের যে এজেন্ডা বা সংস্কারকে ব্রড লেভেলে নিয়ে যায়নি, দ্রুত নির্বাচনের দিকে গেছে, সংস্কার করেছে এবং নির্বাচন উপহার দিয়ে জাতিকে স্থিতিশীল একটা পরিবেশের দিকে নিয়ে গেছে। এবং ইন্টারেস্টিংলি এই 16টি দেশের যে কথা বললাম, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারগুলো এখনো অ্যাপ্রিসিয়েটেড হয়, তাদের 16টি নির্বাচন কমিশন সংস্কারের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, এত কনস্টিটিউশন নিয়ে ঘাটাঘাটি করেনি। অপরপক্ষে যে 10টি দেশ যারা অনেক বড় এজেন্ডা সেট করেছে সংস্কারের ক্ষেত্রে, এবং দীর্ঘদিন তারা একটা তত্ত্বাবধায়ক সরকারই চেষ্টা করেছে কোনো একটা পক্ষকে সাথে নিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে। এখানে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি যে অর্থাৎ যে দলগুলো ছিল অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয়েছে এই সব দেশে, তারা ওই কোনো একটা মেজর পার্টি মাইনর পার্টিকে সাথে রেখে তাদের ক্ষমতা প্রলং করতে চেয়েছে। তার ফলাফলে যেটা হয়েছে, কয়েকটা কারণ আপনাকে আমি বলি। একটা হচ্ছে যে অর্থনৈতিক মন্দা এবং বিদেশি বিনিয়োগ সিগনিফিকেন্টলি কমেছে। দ্বিতীয় হচ্ছে যে চরমপন্থার অভ্যুত্থান ঘটে এই ধরনের সিচুয়েশনে, ফ্লুইড গভর্নমেন্টে, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে কিন্তু আমরা অনেক আলোচনা করছি, কিন্তু জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে কিনা, ইসলামিক মিলিটেন্ট গ্রুপগুলা আবার অর্গানাইজ হচ্ছে কিনা, আমরা কিন্তু কোনো ধরনের কোনো আলোচনা এখন দেখছি না, যেটা কন্টিনিউয়াস একটা থ্রেট আমাদের এখানে ছিল। তৃতীয়টা সবচেয়ে ভয়ঙ্কর একটি বিষয়, যে এইসব দেশে সেনা হস্তক্ষেপ হয়েছে, এই যে রাজনৈতিক দলগুলো এবং তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে গ্যাপ বেড়ে যাওয়ার কারণে, অস্থিতিশীলতার কারণে এখানে সেনা হস্তক্ষেপ হয়েছে। আর সবচেয়ে বড় আরেকটি জিনিস হচ্ছে যে এখানে কাউন্টার রেভুলেশন আবার হয়েছে। সেটা কেন? যে অন্তর্বর্তীকালীন সরকারগুলো তাদের অর্পিত যে দায়িত্ব, যে জাতিকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া, সামাজিক স্থিতিশীলতা আনা, সেটা তারা আনতে পারেনি, যে কারণে কাউন্টার রেভুলেশন হয়েছে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে জাতিসংঘ মিশন পাঠাতে হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, আপনি নির্বাচন দেরি করে এখন যদি আমরা মেলাই ওই দেশগুলোর সিচুয়েশনের সঙ্গে, তাহলে আমাদের এখানে অর্থনীতি কি খুব ভালো অবস্থায় আছে? আমরা নির্বাচন কমিশন সংস্কারে কতটা গুরুত্ব দিচ্ছি না, ওইটা তো প্রশ্ন লাড়লাম। এখানে আরো একটা স্ট্রেঞ্জ জিনিস হয়েছে, যে কমিশন যেগুলো রিকমেন্ড করেছে, অন্য কোনো পার্টি বলার আগে বা নির্বাচন কমিশনই বলেছে যে আমরা এটার কতটুকু বাস্তবায়ন করতে পারবো বা এই মুহূর্তে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমি যে আর্গুমেন্টটা করছিলাম, যে আপনি যে উদাহরণগুলো দিলাম আমি বিভিন্ন দেশে, তাহলে এখন আমাদের সঙ্গে একটু মেলাই আমরা, তাহলে আমাদের সমাজ কি স্থিতিশীল, অর্থনীতি খুব ভালো অবস্থায় আছে? আমরা যে ইনইকুয়ালিটির কথা কারণে এই ফ্যাসিজমের উৎখাতটা আমরা সামনে এনেছি, ইনইকুয়ালিটিকে, যে একটা অলিগার্ক ইকোনমি তৈরি হয়েছিল, বা এই যে শিক্ষার্থীরা তাদের এমপ্লয়মেন্টের জন্য এই আন্দোলনে সবচেয়ে বেশি সক্রিয় ছিল। আপনি দেখেন যে 2024-এ এটা এখন 25 লাখ বা এখন 26 লাখে আছে আমাদের আনএমপ্লয়মেন্ট।
আপনি যদি এটাকে প্রজেক্টেড করেন, একটা মডেল ইউজ করেন, যে কোনো ইকোনমিক একটা মডেল, তখন দেখবেন এটা প্রায় 35 লাখ হবে আগামী এবছরের শুরুর দিকে। তো আপনি এই বেকারত্বের যে হার আপনি কতটা বাড়াবেন, অর্থাৎ আপনি কত দামে সংস্কার কিনবেন, কতটা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে মূল্য আমরা দিচ্ছি এই মুহূর্তে, আপনি কি নিজে বলতে পারেন আপনি স্বস্তির মধ্যে আছে? আমি জানি না, উনি অথবা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট আপনি ওনাকে বলতে পারেন যে ওনার অস্বস্তি নির্বাচন, বাট আমি কি স্বস্তির মধ্যে আছি? আমরা সবাই কি স্বস্তির মধ্যে থাকতে পারছি? সেটা সামাজিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে হোক। মানে অত্যন্ত দুঃখজনক ঘটনাটা বসুন্ধরায় ঘটেছে, এবং ঘটলো 9 তারিখ, আমরা এসে জানতে পারলাম কিন্তু 25-26 তারিখ। 300-400 লোক কিভাবে একসাথে হয়? ইটস এ হিউজ গোয়েন্দা ফেইলিউর। নট অনলি দ্যাট, আবার আপনি দেখেন যে অনলাইনে ব্যাপক রকম রিউমার ছড়ানো হচ্ছে। আবার অনেক টক শো দেখবেন চালু হয়ে গেছে, এই বিভিন্ন রকম অনলাইন টক শো, এবং আপনার যে মেইন স্ট্রিম টক শো অথবা ফেসিলিটিদের দর্শকদের আপনারা ডাকছেন না, কিন্তু অনলাইন টক শোতে আপা নোটিশ করেছে কিনা জানি না, দেখবেন যে গত 1 মাস আগে এটা শুরু হয়েছে। এটা কিন্তু অ্যালার্মিং টুয়ার্ডস ইলেকশন, এবং যে মবগুলো হবে অনলাইন এটাকে উস্কে দেবে। আমি বলছি না যে আপনি এগুলো বন্ধ করে দেন, কিন্তু কোনো না কোনো ব্যবস্থা কিন্তু আপনাকে নিতে হবে, যে ফিল্টারিংটা করতে হবে। যারা ফেসিস্ট, আপনি তারেক রহমানের বক্তব্য বন্ধ করে দিয়েছিল অনলাইন বক্তব্য, এটা তার পলিটিক্যাল স্টেটমেন্ট, অন্যায় ভাবে। এখন তো এটাকে আমি অন্যায় বলবো না, তারা মব সৃষ্টি করছে, তো সেগুলোকে কিভাবে কাউন্টার করবেন সেরকম কোনো অবস্থা দেখছি না। একটি বিরতি থেকে ফিরেছি। প্রিয় দর্শক, সপ্তাহের দেশে আরো একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি শামা ওবায়দ আপনার কাছে আসি। নির্ধারিত সময়ে নির্বাচন, একদিনও দেরি নয়। প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন, আইন উপদেষ্টা বলেছেন কিছুদিনের মধ্যে নির্বাচনের সময় ঘোষণা করা হবে। নির্বাচন নিয়ে অনেক প্রতীক্ষা, অনেক বহুল আকাঙ্ক্ষা, প্রতীক্ষা। গণতান্ত্রিক অগ্রযাত্রা এই মুহূর্তে কোনো বাধা দেখেন কিনা? নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা আছে বলে মনে করেন? দেখুন, আমি যেটা বলছিলাম আমরা আলোচনায়, যে আমরা সকল রাজনৈতিক দল কিন্তু আমরা একই জিনিস চাই। বাংলাদেশের যারা মেইন স্টেক হোল্ডার, জনগণ, বাংলাদেশের ভোটার, যারা এতদিন ভোট দিতে পারেনি, তারা কিন্তু একটা জিনিসই চায়, যে ভোটাধিকারটা ফিরিয়ে দেওয়া হোক এবং গণতান্ত্রিক পথে বাংলাদেশ আবার ফিরবে। সেটা যদি হয়, এই যে কথা বলার অধিকার ছিল না, মানুষ ভোট দিতে পারতো না, এই যে যারা রাস্তায় নেমেছিল গত বছর, বা আমাদের ভাই বোনরা, ছেলেমেয়েরা যারা রাস্তায় নেমেছিল, তারা তো একজন 2018 সালেও ভোট দিতে পারে নাই, 2014 সালেও ভোট দিতে পারে নাই। এর আগে হয়তো 8-এ তো অনেকে হয়তো ভোটার ছিল না। যারা নতুন ভোটার হয়েছে তারা কেউ ভোট দিতে পারে নাই। সেই ক্ষেত্রে আমরা তো অবশ্যই চাই যে ওই জায়গাটায় আমরা থাকতে চাই, এবং সেই জন্যই বারবারই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বারবার ওনার প্রত্যেকটা বক্তব্যে একটা কথা বলছেন দেশবাসীর উদ্দেশ্যে, তার নেতাকর্মীর উদ্দেশ্যে, যে আগামী নির্বাচনের আগে সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের ঐক্যটা ধরে রাখতে হবে। আমাদের এই ডিবেট তো চলতেই থাকবে, এতগুলো দল, বহুদলীয় গণতন্ত্র, সেখানে সব ব্যাপারে আমরা একমত হব সেটার ভাবার কোনোই কারণ নাই। কিন্তু আমরা যে 31 দফাটা দিয়েছি, যেটা নিয়ে আলোচনা উঠেছিল একবার, এই 31 দফায় কিন্তু যেই সংস্কারগুলোর কথা আমরা বলছি, রিফর্মগুলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু দেশ গঠনের জন্য, গণতন্ত্রের জন্য অপরিহার্য। এই যে উচ্চকক্ষের কথা আপনি আলাপ করছিলেন ওনার সাথে, ভাইয়ের সাথে, এই উচ্চকক্ষের আইডিয়াটা তো 31 দফাতে প্রথম বিএনপি দিয়েছে, অন্য কোনো দল দেয় নাই। এবং উচ্চকক্ষ কেন? বিকজ আমরা একটা জবাবদিহিমূলক পার্লামেন্ট চাই, আর যেখানে প্রত্যেকটা আইন প্রণয়নের সময় আপনার একটা দেশের যখন কোনো একটা ইস্যু ডিসিশন হবে, জনগণের স্বার্থে যখন কোনো ডিসিশন হবে, আইন প্রণীত হবে, সেটা যেন একটা পার্লামেন্ট সংসদটা যেন একটা জবাবদিহিমূলক সংসদ থাকে, এবং উচ্চকক্ষে যারা থাকবে তারা দেশের সকল সেক্টরের একটা রিপ্রেজেন্টেশন থাকবে, একটা ইনক্লুসিভ পলিটিক্স যেটাকে বলে, সেই জায়গায় একটা পজিটিভ ইনক্লুসিভ পলিটিক্স বিএনপি করতে চায়। এবং সেই কারণে কিন্তু উচ্চকক্ষের আইডিয়াটা, এটা নিয়ে আপনি ডিবেট করতে পারেন যে কিভাবে হবে, কি প্রক্রিয়া হবে, আইনগত হবে না হবে না, কখন হবে, সেটা নিয়ে ডিবেট হতেই পারে। কিন্তু নির্বাচন নিয়ে আমি কোনো, যদি প্রধান উপদেষ্টা যে কথা বলেছে, প্রধান উপদেষ্টা যদি ওনার কথায় ঠিক থাকেন, এবং নির্বাচন কমিশন ইতিমধ্যে বলেছে তারা নির্বাচনের জন্য প্রস্তুত, এবং সবচেয়ে বেশি যদি অ্যাডমিনিস্ট্রেশন, জনপ্রশাসন যদি ঠিক থাকে, মাঠ লেভেল যদি ঠিক থাকে, তাহলে আমি মনে করি না যে নির্বাচনের কোনো বাধা আছে। নির্বাচনের সকলেই কিন্তু, আমার সবচেয়ে বড় কথা, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে, তাদেরকে ভোটের অধিকারটা ফিরিয়ে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল আল মামুন স্যার। আপনাকে শেষ করতে চাই, গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা কি? নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কি আর দেখছেন? তারা একটা ছোট্ট সলিউশন দেয়। আমি কদিন থেকে একটা কথা হচ্ছে অনেক, যে
আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে এবং সেটিকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন না যে নির্বাচন করা যাবে কিনা। বিশ্বের বহু দেশের উদাহরণ আছে যে যখন এ ধরনের সিচুয়েশন তৈরি হয় তখন রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে এলাকা ভিত্তিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরাপত্তা নিয়ন্ত্রণ কমিটি এগুলো করা হয়। সো আমি জানি না সরকার কিভাবে এটাকে নেবে, বাট এটা কিন্তু ধরুন মোহাম্মদপুরের কথা ধরি, আমি এই এলাকায় কন্টিনিউয়াসলি আমরা শুনছি যে নিরাপত্তা বা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সেখানে তো একটা কমিটি হতে পারতো, জামাত এনসিপি সবাই মিলে যে ওই এলাকার নিরাপত্তার ক্ষেত্রে একটা ব্যবস্থা তারা নেবে। কেন বললাম, ধরেন উনি এমপি ইলেকশন করে এমপি হলেন, উনি কিন্তু ওনার এলাকা শুধু ওসি নিরাপত্তার দায়িত্বে থাকবেন না, উনিও কিন্তু একটা ক্রিটিক্যাল রোল প্লে করে, সেটা কিন্তু এখন নেই, ওই স্ট্রাকচারটা ভেঙে গেছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে পরিমাণ সংস্কার আমরা একমত হয়েছে, আমার কেন জানি মনে হচ্ছে আমরা উচ্চাবলী ইস্যু হয়ে গেছে। ইউনূস সাহেব বলছিলেন যে সব দল মিলে যেগুলোতে একমত হবে সেটা নিয়ে আমরা জুলাই আন্দোলনে যাব। সেগুলোকে যদি সামনে আমরা আনি, দেখবো যে অনেকগুলো পরিবর্তনের রূপরেখা কিন্তু আমাদের বিপ্লবের পরে যে আকাঙ্ক্ষা ছিল বা গণ অভ্যুত্থানের পরে সেটি কিন্তু অনেকটাই পূরণ হওয়ার পথে। কিন্তু একবারে তো রাজনীতির সংস্কৃতির আপনি পরিবর্তন করতে পারবেন না। একটা শেষ কথা বলি, আমি নির্বাচন দেখি, বরং আমি মনে করি যে কোনো দল যদি চেষ্টা করে যে কোনো একটা ইস্যুকে জুলাই সনদকে এনে, আমি খুব স্ট্রংলি বলছি জুলাই সনদ বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এগুলোকে সামনে এনে নির্বাচন পেছানোর কথা বলে, এদেশের মানুষ 17 বছর ভোট দিতে পারেনি আদতে কিন্তু দীর্ঘস্থায়ী রাজনীতির জন্য বা ওই দলের রাজনীতির ক্ষেত্রে সেটি ভালো কোনো ফলাফল বয়ে আনবে বলে মনে করেন। এই জন্য সবার উচিত দেশের স্বার্থে, স্থিতিশীলতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং যারা জীবন দিল গণতন্ত্র উত্তরণের জন্য, ফ্যাসিজম থেকে মুক্ত হওয়ার জন্য, সবার প্রতি শ্রদ্ধা রেখে দ্রুত নির্বাচনের ডেট ঘোষণা করা উচিত এবং একটা নির্বাচন আমরা দেখতে চাই ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন, যেখানে সবাই যে পেটি ইন্টারেস্ট সেটার বাইরে, ইনক্লুডিং বিএনপি, সেটার বাইরে গিয়ে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন, এবং যেটি আমরা আশা করছি ফেব্রুয়ারিতে হয়তো বা অনুষ্ঠিত হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ মাহমুদ স্যার এবং শামা ভাই, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সপ্তাহে দেশ আজ এখানে শেষ করছি, আবারও দেখা হবে আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।